বিয়ের দাবিতে আমার স্বামীর বাড়িতে টানা 2 দিন ধরে আনশন করতেছে। এসএসসি ফেল করা এক মেয়ে আমার স্বামী মেয়েটাকে দেখেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। মেয়েটির দাবি হলো আমার স্বামী তার সাথে নাকি 1 বছর ধরে প্রেম করছে, এই জন্য সে এসএসসি তো ফেল করেছে। মেয়েটির বাবা তার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে, কিন্তু সে অন্য জায়গায় বিয়ে করবে না। বিয়ে করলে আমার স্বামীকে নাকি করবে। আমার স্বামীর জন্যই নাকি সে ফেল করেছে। আমার এখন 6 মাসের বাচ্চা কোলে, আমিও কান্না করতেছে। আমার স্বামী তাহলে আমাকেও ঠকালো। তখন আমার স্বামী ফোন দিল, প্রথমে রিসিভ করতে চায়নি, দ্বিতীয়বার রিং হওয়ার বাচ্চা কোলে নিয়েই ফোন ধরলাম। ফোন ধরেই সে বলা শুরু করলো, বিশ্বাস করো রেমি, আমি ওই মেয়েটার সাথে প্রেম করিনি, জাস্ট শুধু কথা বলেছি। মেয়েটি আমার দোকান থেকে কসমেটিক নিতে, তাই তার সাথে কথা বলছি শুধু। আমি তখন রাগে চিৎকার করে বললাম, চুপ করো কুত্তার বাচ্চা, তুই যদি প্রেম না করে থাকিস তাহলে বাড়ি ছেড়ে পালালি কেন? তাহলে তোর এত ভয় কেন? আমার চিৎকার শুনে রাফি ফোনটা কেটে দিল। আমি দরজা আটকে শ্বশুর শাশুড়ির সামনে মেয়েকে কোলে নিয়ে কান্না করতে লাগলাম। আর দরজার বাইরে ওই মেয়েটা বসে আছে, এখনো যাচ্ছে না। অনেক মানুষ এসে দেখে যাচ্ছে। বাচ্চাটা আমার বুকের মধ্যে হাঁসফাঁস করে কাঁদছে। আমার চোখ দিয়ে অঝরে জল ঝরছে, যা থামানোর কোনো ক্ষমতা আমার নেই। 6 মাসের এই নিষ্পাপ মুখটার দিকে তাকালো, আমার বুকটা ফেটে যাচ্ছে। যে মানুষটাকে নিজের জীবন ভেবে এত বিশ্বাস করেছিলাম, সেই রাফি আমাকে এভাবে এত বড় একটা ধাক্কা দিল। শ্বশুর শাশুড়ি ঘরের কোণে মাথা নিচু করে বসে আছেন। রাফির মা অর্ধনার শাশুড়ি বারবার চোখের জল মুছছেন, আর শ্বশুরমশাই লজ্জায় মুখ তুলে আমার দিকে তাকাতে পারছেন না। যেই সন্তানকে তারা বিশ্বাস করতেন, সেই সন্তানই আজ পুরো গ্রামের সামনে পুরো পরিবারকে ধুলোয় মিশিয়ে দিয়ে পালিয়ে গেল। বাইরে তখন লোকজনের শেরগোল আরও বাড়ছে। গ্রামের মানুষ কোনো তামসা দেখতে ছাড়বে না, এই যেন তাদের জন্য বিন্দু মূল্য। এক বিনোদনের ব্যবস্থা হয়েছে। দরজার ওপাশে বারান্দায় বসে থাকা মেয়েটার কান্নার আওয়াজ মাঝে মধ্যে ভেসে আসছে। সে নাকি এসএসসি ফেল করেছে রাফির ভালোবাসার কষ্টে। রাফি নাকি তাকে কত স্বপ্ন দেখিয়েছে, আর এখন যে মেয়েটার পরিবার তাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন সে সোজা আমাদের ভেটা বাড়িতে এসে চওড়া হয়েছে। টানা 2 দিন ধরে না খেয়ে এক কাপড়ে আমাদের বারান্দায় বসে আছে সে। বাইরের মানুষের হাজারো ফিসফিসানি আর আলোচনা কানে আসছে। দেখছো কাণ্ড, ছেলেটা বউ বাচ্চা রেখে অন্য মেয়ের সাথে টপলেট প্রেম করে বেড়াতে, আর কসমেটিকের দোকান দিয়ে সাজু সেজেছিল। বউটার কষ্ট দেখে কোলে 2 দিনের বাচ্চা আর স্বামীর অন্য মেয়ের চক্করে বাড়ি ছেড়ে ফেরোয়ারি কথাগুলো তীর হয়ে আমার গায়ে বিচ্ছে। রাফি আমাকে বলেছিল সে শুধু কথা বলতো, কসমেটিক বিক্রি করার ছলে যে একটা আস্ত সংসার আর বিশ্বাস বিক্রি করে দেওয়া যায় তা আমার জানা ছিল না। যদি কোনো অন্যায় না করবে, তবে আজ মেয়েটা বাড়িতে আসতে সে কোনো পেছনের দরজা দিয়ে পালালো। সত্তর জয় থাকলে তো মুখোমুখি দাঁড়ায় অস্বীকার করতো, পুলিশের ভয় দেখাতো, নাকি এভাবে অপরাধীর মতো ভেগে যেত। আমার শাশুড়ির কাছে এসে নিচু গলায় বলল, বৌমা দরজাটা একটু খোলো। মেয়েটা গ্রামে লোকজন সামনে রেখে দিল, আমাদের মান সম্মান কিছু থাকবে না। তুমি তো লক্ষ্মী মেয়ে, বোঝো একটু। আমি কাঁদতে কাঁদতে শাশুড়ির দিকে তাকালাম। আমার গলা দিয়ে
আরও নরম কোনো স্বর বের হলো না। বিরক্ত এক ক্ষেপ চেপে বললাম, মা আপনারা কেন মান সম্মানের কথা বলছেন? যে মান সম্মান আপনার ছেলে দুদিন আগে ধুলোয় মিশিয়ে দিয়েছে, সেই মান সম্মান বাঁচানোর দায় কি এখন আমার? আমার কোলে এই 6 মাসের দুধের বাচ্চাটা রয়েছে। ওর বাবা এই নোংরামের জবাব কে দেবে? আপনারা যদি মেয়েটাকে সাথে চান, নিজেরা গিয়ে বোঝান। আমি এই দরজা খুলব না। শ্বশুরমশাই দীর্ঘ শ্বাস ফেললেন। তিনি জানেন আমি ভুল কিছু বলি না। তবে গ্রামের মোড়লা নাকি বিচার বসাবেন, প্রতিশ্রুতি নিয়েছে, খবর পাঠিয়েছে রাফিককে নাকি আজ সন্ধ্যার মধ্যে হাজির হতে হবে। আর রাফি যদি না আসে তবে এই মেয়ের সাথে আমার সংসারের থাকতে হবে। মেয়েটির নাম নাকি মিথিলা। মিথিলার বাবা আজ সকালে এসে কেটে মেয়েকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মেয়েটা সাফ জানিয়ে দিয়েছে সে মারা যাবে। তাও রাফিককে ছাড়া এই ভিটে ছাড়া নড়বে না। তার জীবনে নাকি সব ধ্বংস করে দিয়েছে রাফি। পড়াশোনা শেষ করে দিয়েছে। এখন তাকে গ্রহণ না করলে সে নাকি এখানে গলায় দড়ি দেবে। ঘরের মধ্যে আমি আর আমার নিষ্পাপ বাচ্চাটা এক অচেনা অন্ধকারের মুখোমুখি। 6 মাসের বাচ্চাটা কিছু বোঝে না, খালি আমার বুকের ওপর মাথা রেখে হালকা কেঁদে উঠল। হয়তো আমার বুকের ধুকপুকানি আর ভেতরের অস্থিরতাও টের পাচ্ছে। হঠাৎ বারান্দা থেকে মিথিলার চওড়া গলা ভেসে এলো, রাফিক যদি না আসে তবে আমি এই ঘরে নিজের শরীরে আগুন দেব। বাইরের মানুষ চিৎকার আর বেড়ে গেল। আমি বুঝতে পারছি না আমি কি নিজের বাচ্চাটার হাত ধরে এই বিষাক্ত জায়গা ছেড়ে বাপের বাড়ি চলে যাব, নাকি এখানে দাঁড়িয়ে রাফিক নামক তক্কটার শেষ পরিণতি দেখে ছাড়বো। রাফি ফোনটা কেটে দেওয়ার পর আর ফোন দেয়নি। সে এখন কোনো গর্ত লুকিয়ে আছে কে জানে। কিন্তু পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, এই ঝড় সহজে থামার নয়। বাইরের মানুষ, হইচই আর মিথিলার হুমকির শব্দ, ঘরের ভেতরের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। শাশুড়ি আমার কথা শুনে আর কিছু বলতে পারল না। তিনি হাড় মুড়ে মেঝেতেই বসে পড়লেন। শ্বশুরমশাই ধীর পায়ে এগিয়ে ঘরের কোণে দাঁড়ালো। তার ভেঙে পড়া আবহাওয়া দেখে বোঝা যাচ্ছিল সংসার এই দুদিনে তিনি একদম দিশেহারা হয়ে পড়ছেন। কোলের বাচ্চাটা কান্নার চোটে ক্লান্ত হয়ে এক সময় আমার বুকের ওপরেই ঝিমিয়ে পড়ল। ওর নিষ্পাপ নিঃশ্বাসের ওঠানামা দেখে আমার ভেতরের রাগটা যেন দ্বিগুণ হয়ে উঠল। যে মানুষটা এ সময় আমাকে মিথিলা অনুভবের জল ছড়িয়ে এই বাচ্চার মা বানিয়েছিল, সে আজ কাপুরুষের মতো গা ঢাকা দিয়ে আসে আর তার ফেলে যাওয়া জঙ্গলি পরিষ্কার করার কথা ভেবেছে। গ্রামের মোড়লা। হঠাৎ বাইরে থেকে মোতব্বরের গলায় আওয়াজ পাওয়া গেল। মেম্বার সাহেব কড়া গলায় মিথিলাকে বলছেন, মেয়ে, এভাবে এখন চিল্লাচিল্লি আর হুমকি দিয়ে কোনো লাভ হবে না। রফিকের বাপকে আমরা বলে দিয়েছি সন্ধ্যা পর্যন্ত সময় আছে, রফিককে হাজির হতেই হবে। আর তুমিও আপাতত শান্ত হও। মিথিলা চিৎকার করে জবাব দিল, আমি কোনো বিচার বুঝি না। রফিক আমাকে কথা দিয়েছিল বিয়ে করবে। ওর দোকান থেকে কসমেটিক কেনার সময় ওই আমার পেছনে পড়েছিল। এখন আমার পড়াশোনা নষ্ট করে বাপের কাছে আমার মান সম্মান শেষ করে দিয়ে ও লুকিয়ে থাকবে। আমি ওর সংসার ভাঙতে আসি নাই, আমি শুধু আমার পাওনা অধিকার চাই। কথাগুলো শোনা মাত্রই আমার মাথার রাগগুলো যেন দপ করে জ্বলে উঠল। আমার
অসহায়ত্ব করে পারল না। বাচ্চাটাকে সাবধানে শাড়ির কোলে শুইয়ে দিয়ে আমি সজড়ে দরজা খিলটা খুলে বাইরে বেরিয়ে এলাম। হুট করে আমাকে বারান্দায় আসতে দেখে বাইরের ভিড় মুহূর্তের জন্যই চুপ মেরে গেল। বারান্দায় এক পাশ উগলা সুগলা চুলের ধুলোবালি মেঘ বা বসে থাকা মিথিলার আমার দিকে অবাক হয়ে তাকালো। আমি সোজা মিথিলার সামনে গিয়ে দাঁড়ালাম। চোখ থেকে পানি মুছে একদম শান্ত গলায় বললাম, অধিকার চাইছো তো? কিসের অধিকার? যে লোকটা বউ বাচ্চা ঘরে রেখে আরেকটা মেয়ের সাথে সেলাকলা করে, যে লোকটা বিপদ পড়লে ইঁদুরের মতো গর্ত গিয়ে লুকায়, তার কাছে কিসের অধিকার দাবি করছো তুমি? মিথিলা কিছুটা থমকে খেয়ে গেল, তবে সামলে নিয়ে বিষয়ের মতো গলায় বলল, আপু আপনার কষ্ট আমি বুঝি, কিন্তু রফিক আমাকে ভালোবেসেছিল। ও আমাকে না ধরে আমার এসএসসি পরীক্ষা খারাপ হতো না। আমি এক চিল্লেতে তথা হাসি হেসে বললাম, নিজের ভুল অন্যকে দিয়ে ঢাকার চেষ্টা করো না। প্রেম করার ইচ্ছা ছিল, পড়াশোনা করার মন ছিল না, সেটা তোমার ব্যর্থতা। আর রাফি, ও তো একটা বিশ্বাসঘাতক। কিন্তু তুমি যে জেনে শুনে একটা বিবাহিত লোকের পেছনে ঘুরলে, একটা 6 মাসের বাচ্চার বাবার সাথে সম্পর্কে জোর রাখলে, তোমার বিবেক একবারও তোমাকে বাধা দেয়নি। এখন লোক হাসতে আমাদের উঠানে এসে বসছে। আমার মুখের ওপর এমন কড়া কথা শুনে মিথিলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভিড়ের মধ্যে থেকে দুজন বলে উঠল, বউটা তো ভুল কিছু বলে নাই। রাফি কি বদমাইশ হতে পারে? কিন্তু মেয়েটা তো একদমই সুবিধাজনক না। ঠিক তখনই উঠানে এসে ঢুকলো এলাকার মেম্বার আর কয়েকজন মুরব্বি। তাদের পেছনে রফিক এর বন্ধুকে দেখা গেল, যার হাতে রফিকের মোবাইল ফোন। মেম্বার সাহেব আমার দিকে তাকিয়ে বলল, বৌমা তুমি ঘরে যাও, আমরা বিষয়টা ফাইসালা করছি। রাফিক ফোন পাওয়া গেছে, ওর বন্ধুর সাথে যোগাযোগ হয়েছে, রফিক এখন থানায় আছে। থানার কথা শুনে সবাই চমকে উঠল। শাশুড়ি ঘর থেকে বের হয়ে এলো। মেম্বার সাহেব বুঝিয়ে বলুন, রফিক ভয় পাই নাই। মিথিলা যখন আত্মহারা মাকি দিয়ে এই বাড়িতে এসে বসেছিল, তখন রাফি সোজা থানায় গিয়ে মিথিলা আর তার পরিবারের বিরুদ্ধে ব্ল্যাকমেইল আর অনেকটি চার্জশিট করতে গিয়েছিল। কারণ মিথিলার বাবা নাকি গতকাল রফিককে হুমকি দিয়েছিল, তোকে তুলে নিয়ে জোর করে বিয়ে দেবে। কথাটা শুনে মিথিলার চেহারা রং মুহূর্তেই বদলে গেল। সে লাফিয়ে উঠে বলল, সব মিথ্যে। রাফি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু আমি আর সেখানে দাঁড়িয়ে নাটক দেখার প্রয়োজন বোধ করলাম না। রাফি থানায় গিয়ে জিডি করুক আর যাই করুক, আমার কাছে তার আসল রূপ প্রকাশ পেয়ে গেছে। সে যদি নিরপরাধ হতো, তবে পালিয়ে থানায় যাওয়ার আগে আমাকে সত্যটা বলে যেতে পারতো। ফোন করে কুত্তার মতো চিল্লাতো না, কিংবা ফোন কেটে দিত না। সংসারটা ও নিজেই হাত ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এই সত্যটা আর কোনো ডিজি দিয়ে ঢাকা যাবে না। আমি পেছন ফিরে ঘরের দিকে পা বাড়ালাম। শাশুড়ি আমার হাত চেপে ধরে কাঁদতে কাঁদতে গলায় বলল, বৌমা সব তো বুঝলো। ছেলেটা আমাদের একটু ভুল বুঝেছিল। ও তো পুলিশের কাছে গেছে। তুমি এখন অন্তত মনটা শান্ত করো। তো আমি শাশুড়ির হাতটা ধরে শান্তিতে ছাড়িয়ে নিলাম। তারপর তার চোখের দিকে তাকিয়ে বললাম, মা ও থানায় যাক আর যেখানে যাক, ও যে মিথ্যাবাদী আর কাপুরুষ সেটা প্রমাণ হয়ে গেছে। যে স্বামী তার বউকে বিপদের মুখে ফেলে পালিয়ে যায়,
তার সাথে ঘর করার কোনো ইচ্ছা আমার নেই। আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব রাফি বাড়ি ফিরুক, তারপর ওর সামনে আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দেব। ঘরে ঢুকে আমি আবার দরজাটা আটকে দিলাম। বিকালের আলো অবসা অবসা নিভে আছে, আর ঘরের ভেতরের অন্ধকারটা যেন ঘন হয়ে উঠছে। কোল থেকে বাচ্চাটাকে তুলে নিয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলাম। কান্নার পর্বে শেষ, এখন শুরু নিজের আর এই নিষ্পাপ বাচ্চাটার ভবিষ্যৎ গড়ে তোলার লড়াই চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।